একজন মেরিন স্নাইপার যখন জানতে পারে অন্য একজন স্নাইপার তার বাবাকে হত্যা করেছে, একবার ভেবে দেখুন তো তখন কি ভয়াবহ অবস্থায় না সৃষ্টি হতে পারে। ব্যাকেট নামের সেই মেরিন স্নাইপার তার বাবা হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। আর সেই হত্যাকারী স্নাইপারও যেমন তেমন স্নাইপার নয়, সেও একসময় টপ মেরিন স্নাইপারদের মধ্যে একজন ছিল। শেষমেশ ব্যাকেট কি পেরেছিল ওই স্নাইপারকে হত্যা করতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। মুভিটি শুরু হয় আর আমরা দেখি ছাদের ওপর দুজন ব্যক্তি কথা বলছে, যাদের একজনের নাম হচ্ছে ডেভিড। ডেভিড একসময় ইউএস আর্মিতে কাজ করত। সে এখানে একজন মিলিটারি অফিসারের সাথে কথা বলছে। ডেভিড যখন ইউএস আর্মিতে কাজ করত তখন সে খুব ভয়ানক স্নাইপার ছিল। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে ডেভিড পিটিএসডি নামক এক ধরনের মানসিক রোগে ভুগছিল, কিন্তু ইউএস আর্মি তার চিকিৎসার জন্য তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই সাথে ডেভিডকে আর্মি থেকেও বাদ দেওয়া হয়। কেউই তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এমনকি ডেভিডের সহযোদ্ধারাও তাকে কোনো সাহায্য করেনি। এজন্য সে ইউএস আর্মির ওপর খুব ক্ষিপ্ত হয়ে আছে। সেই সাথে ডেভিড সিদ্ধান্ত নিয়েছে সে ইউএস আর্মির সবচেয়ে দক্ষ অফিসারদেরকে হত্যা করবে, যার কারণে ডেভিড এখানে এসেছে। তারা কথা বলছিল, তখনই আমরা একটি স্নাইপার রাইফেল দেখতে পাই। এই স্নাইপার রাইফেলটি দেখতে খুবই ভয়ানক ছিল, তবে এটি কোনো সাধারণ স্নাইপার নয়। এই স্নাইপারটিকে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এটিকে চালানোর জন্য সেখানে কোনো মানুষের থাকার প্রয়োজন পড়ে না। এই বিশেষ কারণেই এই স্নাইপারটিকে বিশ্বের সবচেয়ে ভয়ানক স্নাইপার হিসেবে ধরা হয়। এখন এই স্নাইপারটিকে নিয়ন্ত্রণ করছে ডেভিড, যার কারণে সে কথা বলা অবস্থায় ওই স্নাইপারটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল। দেখা যায় ডেভিড তার সামনে থাকা অফিসারের দিকে তার নিশানা লাগিয়েছে। কিছুক্ষণ পর ডেভিড তার দিকে গুলি চালিয়ে দেয় এবং ওই অফিসার সেখানেই মারা যায়। এরপর আমাদের সামনে আসে সিরিয়ার একটি দৃশ্য। সেখানে আমরা বেশ কয়েকজন স্নাইপারকে দেখতে পাই। এই টিমের প্রধান ছিল ব্র্যান্ডন ব্যাকেট। এখানে ব্যাকেটের সাথে একজন মেয়ে স্নাইপারও রয়েছে, যার নাম ছিল সানা। সেই সাথে সেখানে তার আরও একজন সহযোগী আছে, তার নাম হলো রিজ। এছাড়া ব্যাকেটের টিমে আরও কিছু লোক রয়েছে। তারা সিরিয়াতে কিছু ড্রাগ ডিলারের ওপর নজরদারি করছিল। ব্যাকেটদের কাছে খবর আছে এখানে বড় একটি ড্রাগের ডিল হতে চলেছে। এজন্য ব্যাকেটরা এখানে এসেছে যাতে এই ডিলটি না হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় ডিলাররা গাড়ি নিয়ে সেখানে এসেছে। তারা গাড়ি থেকে নেমে পরস্পর কথা বলতে থাকে। সেই মুহূর্তেই ব্যাকেট তাদের উপর গুলি চালায়, তবে ব্যাকেটের নিশানা টার্গেটে হিট করতে ব্যর্থ হয়। সাথে সাথে ড্রাগ মাফিয়ারা বিষয়টি বুঝতে পেরে যায়, ফলে চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডিলাররা ব্যাকেটদের লোকেশনের ব্যাপারে বুঝতে পারে। তারা ব্যাকেটের টিমের দিকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে থাকে। এভাবেই কিছুটা সময় কেটে যায়। হঠাৎ করে একটি গুলি এসে ব্যাকেটের এক সহযোগীর গায়ে লাগে। ওই সোলজারটি সেখানেই মারা যায়। এই সুযোগে ড্রাগ মাফিয়ারা ওখান থেকে পালিয়ে যায়। ওখানে বসে দেখা ছাড়া ব্যাকেটরা আর কিছুই করতে পারে না। সব মিলিয়ে তারা বেশ ভেঙে পড়ে। সেই সাথে এই মিশনটিও ফেল হয়ে যায়। কোনো উপায় না থাকায় সবাই ক্যাম্পে ফিরে আসে। এখানে দেখা যায় ব্যাকেট মেজর বিডোয়েলের সাথে কথা বলছে। সে ব্যাকেটের উপর ভীষণ রেগে আছে। বিডোয়েল এই মিশনটি ফেল হওয়ার জন্য ব্যাকেটকেই দায়ী করে, তাই বিডোয়েল ব্যাকেটকে বকাবকি করতে থাকে। সে বলে, তোমার অসাবধানতার জন্যই এসব হয়েছে। যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে তাহলে এসব হতো না, তাহলে কেউ মৃত অবস্থায় ফিরে আসতো না। এসব শুনে ব্যাকেট বলে, আমি কেন? কেউই চায় না তার সহযোদ্ধা মারা যাক। যদি আপনার এটিই মনে হয় তবে নিন আপনার ঢাল তলোয়ার, আপনি একাই সবকিছু সামলান। ব্যাকেট রেগে রিজাইন করে সেখান থেকে চলে আসে। এরপর আমরা কর্নেলকে দেখতে পাই। কর্নেল বিডোয়েলের সাথে দেখা করতে এসেছে। কর্নেল তাকে জানায় একজন ভয়ানক স্নাইপার দেশে বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। সে একে একে সব দক্ষ অফিসারদেরকে হত্যা করছে। এরপর কর্নেল বিডোয়েলকে একটি নিউজ পেপার দেখায়। নিউজ পেপারে ওই সব ব্যক্তির তালিকা ছিল যাদেরকে সেই স্নাইপার হত্যা করেছে। লিস্টে থমাস ব্যাকেটেরও নাম ছিল। সবকিছু দেখে বিডোয়েল ভীষণ রেগে যায়। সে বলে, খুব দ্রুতই আমি ডেভিড নামের ওই স্নাইপারকে হত্যা করব। এরপর কর্নেল ও বিডোয়েল প্ল্যান করতে থাকে কিভাবে ডেভিডকে হত্যা করা যায়। এদিকে দেখা যায় ব্যাকেট একটি বারে বসে আছে। তার সাথে সানা নামের সেই মেয়েটিও আছে। সানা ব্যাকেটকে জিজ্ঞাসা করে, তুমি কেন আর্মি থেকে রিজাইন নিলে? তারা এই সকল বিষয় নিয়েই কথা বলছিল। তখনই সেখানে রিজ চলে আসে। এখানে রিজকে আমরা বেশ রাগান্বিত অবস্থায় দেখতে পাই। সে ব্যাকেটের ওপর চিল্লাতে থাকে আর বলে, তুমি কেন রিজাইন করলে? এখনই আমরা একটি মিশনে যাব।
তবে আমরা তোমাকে ছাড়া এই মিশন কমপ্লিট করতে পারবো না, তাই তোমার রিজাইন লেটার ফেরত নিতে হবে। তুমি এসব ভীতুর মতো আচরণ করা বন্ধ করো। এসব কথা নিয়ে ব্যাকেট ও রিজের মধ্যে মারামারি লেগে যায়। কথা বলার ভেতরেও তারা লড়াই চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ব্যাকেট রিজকে বেহুশ করে ফেলে। এজন্য ব্যাকেট সানাকে নিয়ে বাইরে চলে যায়। তারা বাইরে বসে কথা বলছিল। তখন ব্যাকেট বলে চারদিকে একটি খবর ছড়িয়ে পড়েছে যে একজন স্নাইপার সব আর্মি অফিসারদেরকে হত্যা করছে। সেই সাথে এটিও শোনা যাচ্ছে সেই স্নাইপার আমার বাবাকেও হত্যা করেছে। কিন্তু আমি জানি আমার বাবা এখনো জীবিত আছে, কারণ আমি তার ব্যাপারে সব কিছু জানি। তাকে হত্যা করা এতটাও সহজ নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাবাকে যেভাবেই হোক খুঁজে বের করব। এসব কথা বলে ব্যাকেট নিজের বাড়িতে চলে আসে। পরে দেখা যায় ব্যাকেটের কাছে বিডোয়েল এসেছে। সে জানায় তোমার বাবাকে ডেভিড হত্যা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার পুরো টিম ডেভিডের পেছনে লাগিয়ে দিয়েছি, আর আমরা খুব দ্রুতই সিরিয়াতে যাচ্ছি। ডেভিড আমাদের থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না, চাই সে পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকুক না। তবে আমি চাইলেও আর তোমাকে আমার টিমে নিতে পারবো না। এজন্য আমি চাই তুমি এসব ঝামেলা থেকে দূরে থাকো। এসব কথা বলে বিডোয়েল ওখান থেকে চলে যায়। তবে ব্যাকেট কিন্তু কারো কথা শোনার পাত্র নয়। ব্যাকেটেরও সন্দেহ হওয়া শুরু করে, হয়তো তার বাবাকে ডেভিড হত্যা করেছে। এখন ব্যাকেট প্রতিশোধের আগুনে জ্বলছে। সে যে কোনো উপায়ে তার বাবা হত্যার প্রতিশোধ নিতে চায়। এরপর ব্যাকেট নিজের ঘরে ফিরে আসে। সে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় এবং বেরিয়ে পড়ে ডেভিডকে খোঁজার উদ্দেশ্যে। সে প্রথমেই যায় সিরিয়াতে। এরপর যখন ব্যাকেট একটি এলাকার ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন সবাই তাকে অবাক হয়ে দেখছিল। এখানেই আমরা অন্য একটি ইউএস আর্মি টিমকে দেখতে পাই। তাদের কাছে একটি কার্টেলের ব্যাপারে ইন্টেল রিপোর্ট রয়েছে, তাই এই টিমটি এখানে এসেছে। সিদ্ধান্ত নিয়েছে ওই কার্টেলে যতগুলো লোক আছে তাদেরকে বন্দি করা হবে না, তাদেরকে সেখানেই হত্যা করা হবে। এখানে সানা, রিজ এবং বিডোয়েলকেও আমরা দেখতে পাই, কারণ তাদের কাছে খবর ছিল ডেভিড হয়তো সিরিয়াতে রয়েছে। টিমটির ক্যাপ্টেন বলে আমাদেরকে এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তাদের কাছে রয়েছে ভীষণ ভয়ানক ও দক্ষ স্নাইপার। স্নাইপাররা সবসময় কার্টেলের ওপর নজর রাখে, তাই একটু এদিক ওদিক হলেই আমাদের মৃত্যু নিশ্চিত। এরপর তারা সবাই রেডি হয়ে সেই স্থানে পৌঁছায় যেখানে ড্রাগের ডিলটি হতে চলেছে। সেখানে পৌঁছে ইউএস আর্মি সব জায়গায় ক্যামেরা সেট করে রাখে, যাতে এখানে যা ঘটছিল তার সব প্রমাণ থাকে। কাজ শেষে সবাই নিজ নিজ পজিশন নিয়ে নেয়। এরপর তারা অপেক্ষা করতে থাকে কার্টেলটি এখানে আসার। কিছুক্ষণ পর দেখা যায় সেই দলটি গাড়িবহর নিয়ে এখানে এসেছে। তারা এখন ইউএস আর্মির নিশানাতে রয়েছে, কিন্তু ইউএস আর্মি জানতো না যে সেখানে আরও একজন স্নাইপার রয়েছে। সে হলো ব্র্যান্ডন ব্যাকেট। ব্যাকেট তাদের সকলের ওপর নজরদারি করছিল। সে দূর থেকে ইউএস আর্মি ও কার্টেলের ওপর নজর রাখছিল, যাতে কেউই তার অবস্থান বুঝতে না পারে। এদিকে আরও কিছু সোলজারকে দেখা যায়, তারাও অ্যালার্ট হয়ে আছে। তারা কিছু করার আগেই একজন সোলজারের রেডিও বেজে ওঠে। রেডিওর শব্দ এতই বেশি ছিল যে কার্টেলের লোকজন সেই শব্দ শুনতে পায়, যার ফলে তারা বুঝতে পারে আমেরিকান সোলজাররা কোথাও রয়েছে। তারা একটুও চিন্তা না করে ইউএস সোলজারদের ওপর গুলি চালাতে শুরু করে। মুহূর্তেই সেখানে যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যায়। কার্টেলের লোকসংখ্যা এতটাই বেশি ছিল যে তাদের সাথে লড়াই করে ইউএস আর্মির টিকে থাকা সম্ভব হচ্ছিল না। আগেই বলেছিলাম, দুই পক্ষের কেউই ব্যাকেটের সম্পর্কে জানতো না, তাই দূর থেকেই ব্যাকেট কার্টেলের লোকদেরকে একে একে হত্যা করতে থাকে। ইউএস আর্মিরাও সর্বোচ্চ চেষ্টা করছিল তাদের সাথে লড়াই করার। এখন কার্টেলের টিকে থাকা কষ্টকর হয়ে উঠেছে। এদিকে কার্টেলের একজন স্নাইপার ইউএস আর্মির একজন স্নাইপারকে হত্যা করে ফেলে। এই ঘটনায় ইউএস আর্মি আরও রেগে যায়। তারা একে একে সবাইকে মেরে ফেলে। এই মিশনে আমেরিকান আর্মিরা জিতে যায়। তারা কার্টেলের সকল গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর যেই তারা সবাই বাইরে বেরিয়ে আসতে শুরু করে, তখনই ওই টিমের লিডারকে কেউ একজন শ্যুট করে দেয়। এই শ্যুটার অন্য কেউ নয়, বরং ডেভিড ছিল। এখানেই পুরো ঘটনাটি আমাদের সামনে আসতে শুরু করে। ইউএস আর্মিকে এই ডিউটি ডেভিডই দিয়েছিল। সে জানিয়েছিল এখানে একটি বড় ড্রাগ ডিল হতে চলেছে। ডেভিডের প্ল্যান ছিল যে ইউএস আর্মি এখানে আসবে আর সে একে একে সবাইকে হত্যা করবে। এসবের ভেতরে ডেভিডের চোখ পড়ে ব্যাকেটের দিকে। ডেভিড ব্যাকেটের দিকে গুলি চালায়। ভাগ্য ভালো, ব্যাকেট এবারের মতো বেঁচে যায়। ঠিক ওই মুহূর্তে ডেভিডের হাতে কেউ একজন গুলি করে। এতে ডেভিড মারাত্মকভাবে আহত হয়। একটু পরে আমরা বুঝতে পারি ডেভিডের ওপর গুলি চালানো ব্যক্তি অন্য কেউ নয়, সে থমাস ছিল। সে ছিল ব্যাকেটের বাবা। থমাস এখনও বেঁচে আছে।
তার মৃত্যুর ব্যাপারে ভুল সংবাদ ছড়ানো হয়েছিল। এদিকে ডেভিড আহত অবস্থায় জঙ্গলের দিকে পালাতে শুরু করে, তবে ডেভিড সকলের নজরে পড়ে গেছে। একদিকে ব্যাকেট ডেভিডের পিছু করতে থাকে, অন্যদিকে সানা, রিজ এবং বিডোয়েলও তাদের পিছু লেগে যায়। প্রাণ বাঁচাতে ডেভিড লাগাতার জঙ্গলের ভেতরে পালাচ্ছিল। তাকে খুঁজে না পেয়ে কিছুক্ষণ পর সবাই এক জায়গাতে এসে উপস্থিত হয় এবং ডেভিডকে ধরার প্ল্যান করতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় সবাই আলাদা আলাদা হয়ে জঙ্গলের প্রতিটি জায়গা খুঁজে দেখবে। এজন্য সবাই পৃথক হয়ে পুরো জঙ্গলে ডেভিডকে খুঁজতে থাকে। রাত এভাবেই কেটে যায়। সকালবেলা ডেভিডকে খুঁজতে খুঁজতে সানা যখন একটি ঘরের সামনে পৌঁছায়, ওই মুহূর্তেই একজন ফিমেল স্নাইপার তার উপরে হামলা করে। কিন্তু সানাও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। সে খুব ভালোভাবেই জানতো এই ধরনের পাবলিককে কিভাবে ধরাশয় করতে হয়। এজন্যই সানা ওই মেয়েটিকে বারবার ডিস্ট্র্যাক্ট করতে থাকে। সুযোগ বুঝে সানা তার উপর গুলি চালিয়ে দেয় এবং তাকে ওখানেই হত্যা করে। তখনই ওই পাহাড়ি এলাকাতে আমরা বিডোয়েলকে দেখতে পাই। সে সামনের দিকে উঠছিল। হঠাৎই কার্টেলের এক সদস্য তার উপর হামলা করে বসে। ওই ব্যক্তিটি বারবার বিডোয়েলকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে যাচ্ছিল। বিডোয়েল সুযোগ বুঝে ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং এক খুশিতে তাকে নিচে ফেলে দেয় এবং তাকে গুলি করে হত্যা করে। এদিকে আমরা ব্যাকেটকে দেখি। সে বুঝতে পেরেছে ডেভিড কোথায় লুকিয়েছে। সে দ্রুত ডেভিডের কাছে পৌঁছে যায়। দেখা যায় ডেভিড তার সামনে বসে আছে। তবে ব্যাকেট খুব ভালোভাবেই জানে ডেভিড কোনো কাঁচা খেলোয়াড় নয়। সে ব্যাকেটের থেকেও ভালো একজন স্নাইপার। তাই সে হয়তো কোনো প্ল্যানিং করে সেখানে বসে আছে। ব্যাকেটের ডেভিডের মতো এত এক্সপিরিয়েন্স এখনো হয়নি। দেখা যায় ব্যাকেট তাকে মারতেই যাবে, তখনই ডেভিড তার উপর হামলা করে বসে। দুজনে বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলি করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ডেভিড ব্যাকেটকে বেহুশ করে দেয়। জ্ঞান ফিরে ব্যাকেট দেখে ডেভিড এখান থেকে চলে গেছে। একটু পর দেখা যায় থমাস সেখানে এসেছে। তার বাবাকে দেখে ব্যাকেট আরও খুশি হয়ে যায়, কারণ এর আগে থমাস সবার সাথে কথা বললেও ব্যাকেটের সাথে তার দেখা হয়নি। ব্যাকেট ওই সময়ে ডেভিডের পিছু করছিল। একে একে সকলেই এক জায়গাতে উপস্থিত হয়। তারা সকলে জীবিত আছে দেখে সবাই খুশি হয়ে যায়। এখন ব্যাকেটরা খবর পেয়েছে ডেভিড গ্রিসে যাচ্ছে। তাদের সবার টার্গেট এখন ডেভিড। এজন্য সবাই একসাথে ডেভিডকে হত্যার জন্য বেরিয়ে পড়েছে। ওই সময় তারা আলোচনা করছিল কেন ডেভিড আর্মি অফিসারদেরকে হত্যা করছে। তখন থমাস বলে, আমি যখন ইউএস মেরিনেট ছিলাম, ডেভিডও আমার সাথে ছিল। সে আমার একজন ভালো বন্ধু ছিল। এরপরে ডেভিডের জন্য সবকিছু পাল্টে যায়। ডেভিড যখন পিটিএসডিতে আক্রান্ত হয়, তখন থেকে সে সবাইকে শত্রু ভাবতে শুরু করে। থমাস ব্যাকেটকে তার স্নাইপার রাইফেলটি দিয়ে দেয় আর বলে, এখন থেকে এটার দায়িত্ব তোমার হাতে। আজ থেকে এটি তোমার রাইফেল। তবে ব্যাকেট ভালোভাবেই জানতো এটি কত বড় দায়িত্ব, কারণ তার বাবা একজন দক্ষ স্নাইপার। তার বাবার এই কর্তব্য পালন করা ব্যাকেটের জন্য অতটা সহজ হবে না। এরই মধ্যে সবাই গ্রিসে পৌঁছে যায়। দেখা যায় থমাস কর্নেলের সাথে ফোনে কথা বলছে। তারা একটি প্ল্যান করতে থাকে যে কিভাবে ডেভিডকে আটকানো যায়। ডেভিড এতদিন যাদেরকে হত্যা করেছে তাদের থেকে দক্ষ ও ভয়ানক স্নাইপার হলো থমাস ও কর্নেল। থমাস জানতো ডেভিড অবশ্যই তাদের পিছু আসবে। ব্যাকেট সহ সবাই নিজেদের পজিশন নিতে শুরু করে। তারা জানে যে কোনো সময় ডেভিড তাদের উপর হামলা করতে পারে। এজন্য সবাই নিজেদের জন্য বেস্ট পজিশন নিয়ে নেয়, যাতে ওখান থেকে পুরো এলাকাতে নজর রাখা সম্ভব হয়। এদিকে আগে থেকেই কর্নেল গ্রিসে এসেছিল, তাই থমাস তার সাথে দেখা করতে চায় এবং কথা বলার ভান করে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে একটি ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে থাকে, যাতে ডেভিড তাদের উপর হামলা করে। আর ব্যাকেটরা ডেভিডের লোকেশন পেয়ে যায়। তারা কর্নেল ও থমাসের ওপর কঠোর নজরদারি করছিল। থমাসরা কথা বলছিল। ঠিক তখনই ডেভিড কর্নেলের ওপর গুলি চালিয়ে দেয়। সাথে সাথে কর্নেল মাটিতে পড়ে যায়। থমাসও কর্নেলকে নিয়ে নিচে শুয়ে পড়ে। এদিকে ব্যাকেটরা ডেভিডের লোকেশন খুঁজতে থাকে, কিন্তু ডেভিড থেমে থাকার পাত্র না। সেই কর্নেলের গার্ডদের একে একে মারতে থাকে। তখন আমরা বিডোয়েলকে দেখতে পাই। সে ডেভিডের এক্স্যাক্ট লোকেশন খুঁজে পেয়েছে। সে একটুও সময় নষ্ট না করে ডেভিডের ওপর গুলি চালায়, কিন্তু ডেভিড সেখান থেকে অনেক দূরে অবস্থান করছিল, তাই বিডোয়েলের শট টার্গেটে হিট করতে ব্যর্থ হয়। সাথে সাথে ডেভিড বুঝতে পারে তার লোকেশন ব্যাকেটরা পেয়ে গেছে। সে দ্রুত ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে সবাই ডেভিডকে পালিয়ে যেতে দেখতে পেয়েছে। এজন্য সবাই তাদের স্নাইপার নিয়ে ডেভিডের দিকে গুলি ছুটতে থাকে। কিছু দূর দৌড়ে যাওয়ার পর রিজ বুঝতে পারে ডেভিড পাশের ঝোপের মধ্যে কোথাও লুকিয়ে পড়েছে। রিজ তাকে খুঁজতে ঝোপের দিকে এগিয়ে যায়। হঠাৎ ডেভিড রিজের মাথায় বন্দুক ধরে। সেই মুহূর্তে ব্যাকেটও সেখানে চলে আসে।
তবে ডেভিড গাছের পেছনে লুকিয়ে আছে, এজন্য ব্যাকেট ডেভিডের ওপর গুলি চালাতে পারছে না। আর এটি ডেভিডও বুঝতে পেরেছে, তাই সে এই সুযোগটিকে কাজে লাগিয়ে রিজের ওপর গুলি চালিয়ে দেয়। রিজ ওখানেই মারা যায়। এরপর ডেভিড আবারও সেখান থেকে পালাতে শুরু করে। ব্যাকেটও তার পিছু করতে শুরু করেছে। ডেভিড পালিয়ে একটি উঁচু স্থানে চলে যায়, যেখানে সে আগে থেকেই তার রিমোট কন্ট্রোল স্নাইপারটি সেট করে রেখেছিল, যেটি ডেভিড তার ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। এদিকে ব্যাকেটও ডেভিডের পিছু চলে এসেছে, তাই ডেভিড ব্যাকেটের ওপর গুলি চালায়। অন্যদিকে বিডোয়েলও ডেভিডকে দেখতে পেয়েছে। বিডোয়েল ডেভিডের ওপর শট নেয়, তবে ডেভিড এবারও বেঁচে যায়। এখানে বেশ কিছুক্ষণ ধরে এভাবেই গোলাগুলি চলতে থাকে, কিন্তু কেউ কাউকে আঘাত করতে পারে না। কিছু সময় এভাবেই পার হওয়ার পর ব্যাকেট ডেভিডের ওপর হামলা করে বসে। প্রতিবারের মতো ডেভিড এবারেও ব্যাকেটকে ব্যাপক মারধর করতে থাকে। অন্যদিকে দেখা যায় থমাস ডেভিডের সেই স্নাইপারটির কাছে পৌঁছে গেছে। থমাস গানটির সকল কানেকশন খুলে দেয়, যাতে ডেভিড সেটি আর নিয়ন্ত্রণ করতে না পারে। এদিকে ডেভিড ব্যাকেটের দিকে বন্দুক তাক করে আছে। সে ব্যাকেটকে শ্যুট করতেই যাবে, ঠিক ওই সময় ডেভিডের স্নাইপার দিয়ে থমাস তার হাতে একটি শট নেয়। এতে ডেভিডের একটি হাত উড়ে যায়। এরপর থমাস সরাসরি ডেভিডের মাথায় গুলি করে এবং রকেট ছাড়াই তাকে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। এসব দেখে সবাই বুঝতে পারে এত নিখুঁত নিশানা কেবল থমাসই লাগাতে পারে। এরপর বিডোয়েল, সানা, ব্যাকেট সবাই একটি জায়গাতে উপস্থিত হয়, কিন্তু থমাস তাদের সাথে দেখা করতে সেখানে আসে না। সে চেয়েছিল শুধুমাত্র তার ছেলের জীবন বাঁচাতে, সেই সাথে ডেভিডকেও খতম করতে। এরপরে গ্রিস থেকে সকলেই ফিরে আসে। পরের দৃশ্যে আমরা কর্নেলকে দেখতে পাই। সে এখনও জীবিত আছে, কারণ গুলিটি তার বাম হাতে লেগেছিল। এখন চারদিকে শান্তি ফিরে এসেছে, কারণ তাদের সবচেয়ে বড় শত্রু ডেভিডের অধ্যায় শেষ হয়ে গেছে। আর এরই মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওতে মাস্ট বি লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।